অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। আজকে প্রথমেই আমরা ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কার্লোস তেভেজ আরও যারা যারা আছেন এই 5 ফেব্রুয়ারি যাদের জন্মদিন, সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অ্যাডেড টাইমটা শুরু করতে চাই। ইসান আহমেদ শুভ, তার নামটাও অ্যাড করে দেন। আচ্ছা, কি হয়েছে? তারও আজকে জন্মদিন। আমার ধারণা আজকে অনেকেরই জন্মদিন। তবে এই ব্যাপারটা একেবারে নিতান্ত কাকতাল যে রোনালদো, নেইমার দুজনের জন্মদিন একই দিনে পড়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার ধরেন একটা দিন ফুটবলের দুইজন মহাতারকা তাদের একসাথে জন্ম নেয়া, যাদেরকে আমরা হচ্ছে এই জেনারেশনটা যাদের খেলা দেখেছি, যাদের অনেক মেমোরি আমাদের সাথে হোল লাইফ থাকবে, তাদের জন্য ধরেন এই দিনটা আসলে মানে অ্যাজ এ নিউট্রাল আপনার হচ্ছে গিয়ে রোনালদো ফ্যান হওয়া লাগবে না, আপনার মেসি ফ্যান হওয়া লাগবে না, আপনার নেইমার ফ্যান হওয়া লাগবে না। ন্যাচারাল পার্সপেক্টিভ থেকেও যদি আপনি বলেন সেইখান থেকে ইটস আ বিগ ডে। আমার মনে হয় বছরে দুটো দিন ফুটবল ফ্যানরা খুব ঘটা করে আয়োজন করে উদযাপন করেন, সেলিব্রেট করেন। একটা হচ্ছে মেসির জন্মদিন, আরেকটা রোনালদোর জন্মদিন, এবং সঙ্গে নেইমারের জন্মদিনটাও। রোনালদো আর নেইমার জন্মদিন আলাদা হলে হয়তো সেটা আমরা আলাদা করেও দেখতে পেতাম। এই রোনালদো নেইমারদেরকে নিয়েই প্রশ্ন আছে। সবচেয়ে পছন্দের স্মৃতি কোনটা? মোহাম্মদ সাজিন জানতে চেয়েছেন যে রোনালদো আর নেইমারকে নিয়ে আপনার সবচেয়ে পছন্দের স্মৃতি কোনটি? রোনালদোকে নিয়ে যদি বলেন, রোনালদো যখন আসলে ইউরো চ্যাম্পিয়ন হলো, সেইটা হচ্ছে আমার রোনালদোর জন্য সবচেয়ে পছন্দের স্মৃতি। আর নেইমার আসলে স্মৃতির থেকে নেইমারের দুঃখের ঘটনাই আসলে বলেন, সমস্যা নাই তো। তারপরও হচ্ছে বলেন যে এমএসএন ট্রয়ি, মেসি, সুয়ারেস, নেইমার, যেই ট্রয়িটা যখন পুরো ইউরোপ কাঁপালো, ওদের একসাথে দেখাটা, ওই যে আপনার তিনজনের একসাথে সেই ছবিটা বার্সেলোনার জার্সি গায়ে, সেইটা আমার কাছে হচ্ছে গিয়ে নেইমারের জন্য সবচেয়ে ফেভারিট। আচ্ছা, আমার রোনালদোর পার্সোনাল সবচেয়ে ফেভারিট ইউরো জেতা তো অবশ্যই বিরাট একটা ব্যাপার ছিল। আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট রোনালদো মুহূর্ত হচ্ছে 2008-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শেষে মস্কোর ওই মাঠে যখন অঝোরে বৃষ্টি পড়ছিল, শেষ টাই ব্রেকারটাই নিকোলাস আনেলকার শট যখন ঠেকিয়ে দিয়েছেন ওপাশে এডউইন ফন্ডারসার, সবাই ইউনাইটেডের সবাই যারা দাঁড়িয়েছিলেন হাফ লাইন বরাবর, সবাই তখন ছুটে গেলেন গোলকিপারের দিকে। রোনালদো ওই মুহূর্তে উপুর হয়ে শুয়ে কাঁদছিলেন, কারণ তিনি ওই ম্যাচে তার গোলে ইউনাইটেড এগিয়ে গিয়েছিল, পরে গিয়ে তিনি আবার পেনাল্টি মিস করেছিলেন টাই ব্রেকারে। আমার রোনালদোর সবচেয়ে পার্সোনালি সবচেয়ে পছন্দের মুহূর্ত হচ্ছে ওইটা, কারণ রোনালদো যে হিউম্যান এবং তার যে ভুল ত্রুটি মানুষ যেমনটা হয় সবকিছু মিলিয়ে যে তিনি একজন ক্রিস্টিয়ানো রোনালদো, তার একেবারে প্রমাণ এবং সবচেয়ে বড় উদাহরণ আমার কাছে মনে হয় মস্কোর ওই ম্যাচটায় রোনালদোর ওই মুহূর্তটা। যিনি ওই একটা সিজন তিনি এমনভাবে পার করছিলেন যেখানে তার 40+ গোল হয়ে গেছে, সেখানে তিনি শেষ ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন, সেখানে তিনি টাই ব্রেকারে গোল মিস করে বসেছিলেন, যিনি ওই ফাইনালে গোল করেছেন। ব্যাপারটা পুরোপুরি কেচে যেতে পারতো, কত বড় রিলিফ তিনি পেয়েছেন। আর রোনালদো ধরেন আমার শৈশবের অনেকটুকু জুড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ওই চুলের পেছনের স্পাইক থেকে শুরু করে পেছনে স্পাইক করেছেন। হ্যাঁ, অবশ্যই। বিছানার পেছনে বালিশ দিয়ে চুল পেছনের এইটুকু ভাঁজ করে বসে থাকতাম খেলতে যাওয়ার আগে। তারপর যা দাঁড়াতো খেলতে গেলে রোনালদো যা যা করতেন তার কোনো কিছু তো আসলে পারতাম না, কিন্তু রোনালদোকে দেখেই অনুকরণ করার চেষ্টাটা আসলে অনেক বেশি হতো। মেসিরে দেখে তো আপনি ঠিক অনুকরণ করতে পারবেন না, তো লেফটি মেলেও না। হ্যাঁ, রোনালদো ইজ স্টিল রোনালদো। আর নেইমারকে নিয়ে আমার সবচেয়ে পছন্দের স্মৃতি হচ্ছে নেইমার যখন পিএসজির সঙ্গে বার্সেলোনার ওই ম্যাচটায় একক দক্ষতায় ওই ম্যাচটা জিতিয়েছিলেন। আমার মনে হয় ওই ম্যাচে যখন বার্সেলোনার 11 জন ফুটবলারের 10 জন ম্যাচ ছেড়ে দিয়েছেন, একজন লড়াই করছিলেন ক্যাম্প নৌতে, সেই প্লেয়ারটার নাম ছিল নেইমার। ওই শেষের সবগুলা গোলে তার অবদান আছে, ফ্রি কিক, পেনাল্টি পাওয়া, ওই পাশের ওই শেষ সের্জি রবার্তোর ওই গোলটার জন্য বল কুড়িয়ে এনে বল ডেলিভার, সব কিছু। আমার মনে হয় নেইমারের বেস্ট মোমেন্ট ওইটা। আবার দুঃখের ব্যাপারটাই বেশি আসে নেইমারের সাথে, যেভাবে তিনি ওয়ার্ল্ড কাপে বাদ পড়লেন, আমরা ছিলাম ওই সময় কাতারে, ওইটা আমাকে খুব আঘাত করেছিল। এবং এতই আঘাত করেছিল যে আমি ওই দিন দার্শনিকের মতো একটা মন্তব্য দিয়ে মোটামুটি ওটা এখনও দেখি অনেক জায়গায় টিকটকে ঘুরে বেড়ায় যে পটেনশিয়াল মিট করতে না পারা। ওইটা আমাকে এত বেশি আহত করেছিল যে নেইমার যিনি গোল করে পেলেকে ছুঁলেন না ছাড়িয়ে গেলেন ওই ম্যাচে, দুটার একটা ভুলে গেছি, ছুঁয়েছিলেন সম্ভবত, সেই নেইমার একটু, এবং ওই গোল ওই সময় আর কেউ করতে পারতেন না। ম্যাচ শেষ এক্সট্রা টাইমে ওইরকম গোল কিন্তু মেসিও করার নাই, রোনালদোও করার নাই।
মানে অন কোর্স ফর গ্রেটনেস। সেই ম্যাচে আবার কিভাবে গোল খাইলো, এইটা আবার লিভাকোভিচ, এরপরে একটা কোত্থেকে লিভাকোভিচ উদয় হইলো, তিনি গিয়ে টাই ব্রেকার সব ঠেকাই দিলেন, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ থেকে বাদ। So, মানে মিক্সড দুটো মিলিয়ে। আপনি আমাদেরকে জানান যে আপনার সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটা ছিল? রোনালদো আর নেইমারকে নিয়ে আসলে আজকে প্রচুর প্রশ্ন রয়েছে। মোহাম্মদ রোহান আহমেদ, তার প্রশ্ন সেটা হচ্ছে রোনালদো ও নেইমারের বার্থডেতে আপনারা বলেন তাদের ক্যারিয়ারের সেরা গোল ছিল আসলে কোনটা? অনেক, কোনটা বলবো আসলে? আচ্ছা, সেরা যেহেতু বলেছেন, সেরা রোনালদোর ইম্প্যাক্ট, সব দিক থেকে আপনার কাছে কোনটা সবচেয়ে পছন্দের হতে পারে? ইম্প্যাক্ট চিন্তা করলে তো আপনার ধরেন, না, আমার কাছে হচ্ছে কি, আপনি ধরেন রোনালদোর গোল বললে প্রথমে যেটা মাথায় ভেসে আসে সেটা হচ্ছে ইউভেন্টাসের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের বাইসাইকেল কিক। মানে এটা অন্য কেউ ওই গোল হয়তো করতে পারতো না। মানে ওই জায়গায় লাফিয়ে ওঠে সেইভাবে কানেক্টটা করলেন দানি কারভাহালে। নট অনলি দ্য গোল, মানে একটা স্ট্যান্ডিং ওভেশন পাওয়া তুরিনে ওই ইউভেন্টাসের মানুষের কাছ থেকে, যারা দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই গোলে আমার দল বাদ পড়ে যাচ্ছে, সেইখানে এমন গোল দেখে দর্শক তালি দিচ্ছেন। ক্রিস্টিয়ানো রোনালদো এই গোল তালি না দিলে আপনি কি করবেন? মানে এই গোলে আর কোনো জবাব ছিল না। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সাথে একমত, যদিও আমি অনেক গোল বলতে পারবো, কিন্তু এটাকেই আমার মনে হচ্ছে যে এটার উপরে। তারপর ধরেন রোনালদোর ওই যে ছোটবেলার পোর্টোর এগেইনস্টে যেটা হচ্ছে পুসকাস অ্যাওয়ার্ড উইনিং গোল, সেইটাও হচ্ছে গিয়ে যে দেখার মতো ছিল। আর্সেনালের সাথে একটা গোল আমার খুব ফেভারিট চ্যাম্পিয়ন্স লিগে, ক্রিস্টিয়ানো রোনালদোর ইউনাইটেডের সবগুলি আমার ফেভারিট। যাই হোক, আর রিয়াল মাদ্রিদে তো ভুরি ভুরি গোল করেছেন, খুব টপ অফ দ্য মাইন্ড যা আসে আর কি। ধরেন ইউরোতে 2016 ইউরোতে এটা গোল ছিল মনে হয় হাঙ্গেরির সাথে ব্যাক খেলে, যেই গোল না হইলে পরে রোনালদোর পর্তুগাল মনে হয় ওঠেই না গ্রুপ স্টেজ থেকে। হ্যাঁ মানে অনেক আছে, এটা বের করা মুশকিল। আর নেইমারের ক্ষেত্রে কোনটা বলবো? নেইমারের অজস্র গোল মানে মনে পড়ে। এর মধ্যে ওইটা তখন হচ্ছে নেইমারকে ওইভাবে আসলে ফলো করা হয় না, পরে রিপিটেডলি কয়েকবার দেখা হয়েছিল যখন তিনি সান্তোসে খেলতেন। 2012 সালে তার একটা গোল ছিল, আপনার মনে আছে কিনা, অ্যাথলেটিক্স মিনেইরার এগেইনস্টে। হ্যাঁ, যে ওইটাও মনে হয় পুসকাস অ্যাওয়ার্ডের জন্য গিয়েছিল। ওইটাতেই মানে বোঝা যে আসছে কেউ একটা ফুটবল কাঁপাতে দাপাতে। ওই নেইমারকেই তো পরে আমরা পেলাম। ওইবার নেইমার যাওয়ার আগে ক্লাব ওয়ার্ল্ড কাপে মেসির সাথে দেখা হয়েছিল, লিওনেল মেসি আবার নেইমার সাথে খুব ভালো ট্রিট করছিল, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে নেইমার কই যাবে, লিডার আসছে। লিডার কিন্তু মানে মেসি লিডার কিন্তু নেইমার লিডারে প্রচুর সাপোর্ট দিছে। এইটা সম্ভবত মেসি শিখছে রোনালদিনিওর কাছ থেকে, লিনিয়েজটা মেনটেন হয়েছিল। জাস্ট নেইমারের কখনোই উচিত হয় নাই বার্সেলোনা ছেড়ে যাওয়া, মানে নেইমারের ক্যারিয়ারের ধ্বংসটা হয়েছে একটা বাজে ডিসিশন নিয়ে। যাই হোক, পরের প্রশ্ন, যদিও এটা পুষিয়ে যেতে বলে শব্দ আছে, পুষিয়ে দেয়া, আচ্ছা ঠিক আছে, না পোষায় দিয়ে বলে আমরা অভ্যস্ত, তো এই জন্য বলছি 2020-এর ওই পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগটা জিততো, তাহলে আর লোকে বলতো না যে নেইমারের ডিসিশনটা ভুল হয়েছে, তাই না? তখন তিনি ওইবার ব্যালন ডিওরও জিততেন, সব হয়ে যেত। ইনফ্যাক্ট তখন হলে হয়তো আপনার নেইমারকে পিএসজি ছাড়তেও আমরা দেখতাম না, ছাড়তেও না। এবং তখন তো পিএসজি এইবার যেটা হয়েছে উসমান দেমবেলেকে দিয়ে, লুই এনরিকে দিয়ে, সেটা আরো 5 বছর আগে হতো, এবং দে ওয়ার দ্যাট ক্লোজ। ওইবার তারা ভালোও করতেছিল। আচ্ছা, পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে, ভাইয়া কি নিয়ে করবো বলুন তো? কোনো উদাহরণ রয়েছে আপনার কাছে যে এর নিয়ে করতে পারেন? করুন, যেটা আপনার ভালো লাগছে। যেটা ভালো লাগছে। আচ্ছা, নাফিজ ইকবাল বলেছেন, রাশফোর্ডের জন্য কোন ঠিকানা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে, বার্সা না ম্যান ইউনাইটেড? তার চেয়ে বড় কথা, বার্সা কি পারবে 30 মিলিয়ন দিয়ে তাকে কিনতে? আমার কাছে মনে হয় রাশফোর্ড নিজে তার বার্সেলোনার টাইমটা এনজয় করছেন, ওভারঅল এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবকিছু। আবার ধরেন ম্যানচেস্টার ইউনাইটেডেও তো এখন হচ্ছে গিয়ে পুরো পরিবেশটা বদলে গেছে ক্যারিকের আন্ডারে। তবে রাশফোর্ড বার্সেলোনায় থাকুক, আমার কাছে এইটা মনে হয় বেশ ভালো একটা অপশনও। তিনি ম্যাচও মানে যেই পরিমাণ অন্যান্য কম্পিটিশন আছে, ম্যাচও সেখানে রেগুলার খেলতে পারবেন। তার এখনো বার্সেলোনায় দেওয়ার অনেক কিছু আছে, এবং বার্সেলোনাতে তিনি ইম্প্যাক্টও রাখতে পারছেন। যখন নামছেন তখন তার কাছ থেকে আপনি কিছু না কিছু একটা পাচ্ছেন। হয়তো তিনি 11-এ সুযোগ পাচ্ছেন না এবং পাবেনও না, এই যারা আছেন তাদেরকে টপকে, কিন্তু বার্সেলোনার ওই সাপোর্টটা দরকার হবে। চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ 60-70 মিনিটস পরে আমার বেঞ্চে কে আছে? আমার বেঞ্চে রাশফোর্ড আছে, এটা একটা অ্যাডভান্টেজ। এবং কারণ কোচের ওই আস্থার জায়গাটা যেটা রাশফোর্ড কিন্তু অলরেডি পেয়েছে হান্সি ফ্লিকের কাছ থেকে, এই লেভেলের ফুটবলার পাওয়া যায় না আসলে সচরাচর। এবং তিনি যেহেতু খুব ভালো মতো মানিয়েও নিয়েছেন এরই মধ্যে,
কিন্তু সমস্যাটা হচ্ছে টাকার অঙ্কে। আমার মনে হয় না তিনি ইউনাইটেডে ফিরবেন, কিন্তু টাকার অঙ্ক হচ্ছে 30 মিলিয়ন দিয়ে যদি 30 মিলিয়ন কি আমি জানি না, আমার অ্যামাউন্ট আসলে অ্যামাউন্ট আমি জানি না, যদি মানে যেটা শোনা যাচ্ছে এটা যদি 30 মিলিয়ন হয় আমার মনে হয় বার্সেলোনা না করার কিছু নাই। আপনি 30 মিলিয়ন দিয়ে তো আপনি একটা বেঁচে player পাবেন না তো, রেডি প্লেয়ার আপনি পাচ্ছেন, হচ্ছে হ্যাঁ, পাচ্ছেন। যার এক্সপেরিয়েন্সের অভাব নাই অ্যাট লিস্ট। আচ্ছা, তানজির তার প্রশ্ন, হ্যাঁ রাশফোর্ড রিলেটেডই, যে কারণে করা স্টার্ট বেঞ্চ সেল। আচ্ছা, লোনে পাঠানো অনুযায়ী এনরিক, রাশফোর্ড, নিকোপাস। নিকোপাস হচ্ছে গিয়ে নিকোপাস আসলে ওই অর্থে লোন না, মানে বাকি দুইটার মতো লোন না। হ্যাঁ, বাট ধরেন হচ্ছে নিকোপাসকে তো রিয়াল মাদ্রিদ কোনো না কোনো সময় তো ফিরিয়ে আনবে। হ্যাঁ, নিকোপাস যেখানে যাবে তার আগে রিয়াল একটা সে থাকবে। সো ওই জায়গাগুলো ধরেন নিকোপাসকে আমার বলতে হবে স্টার্ট। বেঞ্চে এই মুহূর্তে ধরেন এনরিককে আমি রাখবো। এনরিক যেই পিকে আছে ভাই, কেবল top, 1 মাস, হ্যাঁ ঠিক আছে। আর ওই হিসাব করলে আর কি সেল করে দিতে হবে রাশফোর্ডকে। ঠিক আছে, খুব বেশি দ্বিমত করার জায়গা নাই। পরের প্রশ্ন যাবো। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ মনির, তিনি বলছেন, রিফাত ভাই আমি লক্ষ্য করি বার্সেলোনা জিতলে আপনারা ফুটবল শো করেন না, পরের দিন কেন? ভাইয়া জানতে চাই। ভাই মাফ করে দেন, ভাই আমাদের মাফ করে দেন। দুনিয়ার সব কিছুর যেমন একটা নিয়ম আছে, এই ফুটবল শো এর স্কেডিউলটা হচ্ছে এরকম, রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন দুপুর 12টার সময়, এইটা বাংলাদেশ সময় দুপুর 12টার সময় এটা লাইভ হয়। এখন রোববারে যখন আমরা শো করি, শনিবার রাতে যদি বার্সার খেলা হয় তাহলে আমরা রোববারে ফার্স্টে গরমটা সেটা আমরা জানিয়ে দিতে পারি। এখন ম্যাচ যদি রোববার রাতে হয় তাহলে সোমবারে আপনি যেহেতু ফুটবল শো নাই, তাই আপনি বার্সেলোনার খেলার নিয়ে কথাবার্তা হয়তো শুনতে পারেন না, হয়তো সেটা পাঁচ মিশালিতে যায় বা অন্য কোনো একভাবে কভার হয় যেটা একটু রাত হয়তো হয়। তো এখন এইটা আমাদেরকে এক্সকিউজ করতে হবে আর কি, মাফ করে দিতে হবে আল্লাহর বাস্তে। যে ধরেন এই যে ষড়যন্ত্র তত্ত্ব বাজারে আছে আমি জানি, থাকা ভালো, কিন্তু এটা আসলে আপনি ওইটাও খেয়াল করেন যে লাস্ট কয়েক সপ্তাহ কি হয়েছে, শনিবার রাতে বার্সেলোনা খেলেছে, রোববার দিন যে রিয়াল মাদ্রিদের খেলা হয়েছে, শনিবার দিন রাতের ম্যাচটা নিয়ে আমরা হচ্ছে কথা বলেছি, রোববার দিনটা আমরা প্রিভিউ করেছি। তখন যদি আবার রিয়াল মাদ্রিদ সমর্থকরা বলে যে এখন বার্সেলোনা টাইটেল জিততে যাচ্ছে এই জন্য আপনারা বলছেন না, তার কোনোটাই আসলে না। রিয়াল নিয়ম। মাদ্রিদ সমর্থকেরা কখনো এরকম কোনো দাবি মানে করেন না, আমি কখনো পাইনি আর কি। যাই হোক, আচ্ছা, শাহাদ রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি মিজানের সঠিক মানে বাংলাটা আমাদেরকে বলছেন, পাল্লা লাস্ট। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। আর লাস্ট শোতে সাজিদুর রহমান আদিব, তিনি হচ্ছে ওই যে বুটের ডাল স্টার বেঞ্চ সেল, ওইটা হচ্ছে কটকটি উনি মিন করেছেন। মনে হয়েছে যে পুরাতন জিনিসপত্র দিয়ে হচ্ছে কটকটি পাওয়া যাইতো, মামারা হচ্ছে কি আপনার নিয়ে আসতো, তো ওইটা উনি কটকটি মিন করছিলেন, এটা জানাতেন ভাই। কটকটি খুব মজা ছিল, কটকটি মিষ্টিটা। হ্যাঁ একটা আছে মদন কটকটি, একটা আছে জানেন, এইটা আমি জানি না। একটা আছে হচ্ছে মানে ব্রাউন কালারের, একটা আছে হচ্ছে বাদাম এবং গুড়ের একটা মিক্সচার। ওইটাই কি মদন কটকটি? আমি জানি না, এটা আমি কটকটি নামেই জানি আর কি, যেটা ব্রাউন কালার। হ্যাঁ, আমার খুব মজাই লাগে, দাঁত ব্যথা হয়ে যেত আর কি। এখন ধরনের যে কক্সবাজার থেকে বাদামগুলো আনবে যেটা হয় না ওই রকম। আচ্ছা, এই প্রশ্নটা তাজওয়ার নূর, আপনাকে ধন্যবাদ তাজওয়ার নূর। আশা করি আপনার স্ত্রী, আমাদের ভাবি আপনাকে ফুটবল শো দেখার ক্ষেত্রে প্যারা দেবে না, আমরা সেই প্রত্যাশা করছি। এটা একটু শুনিয়ে দেবেন, আমরা আপনার হয়ে ওকালতি করতে রাজি আছি। পরেরটাই যাই। মিজানুর গাজী, তার প্রশ্ন, কলকাতা থেকে আপনাদের নিয়মিত দেখি, রোনালদো 2026-এর মধ্যে 1000 গোলের মাইল ফলক ছুঁতে পারবেন কিনা, আমাদের কি মনে হয় জানতে চেয়েছেন। খুব বেশি তো আসলেই লাগে না, 26 তো লম্বা সময় এখনো বাকি রয়েছে। আপনি যদি বলতেন ওয়ার্ল্ড কাপের আগে পারবে কিনা বা ওয়ার্ল্ড কাপের মধ্যে সেই রেকর্ডটা হয়ে যাবে কিনা, সেটা হলে হয়তো বা একটু টানাটানি হইতো। বাট ওভারঅল 2026 ক্যালেন্ডার ইয়ার যেহেতু আপনি মেনশন করেছেন, 26-এর মধ্যে রোনালদো আসলে 1000 গোল ইনশাল্লাহ করে ফেলবেন। রোনালদো যেভাবে ইনশাল্লাহ বলেন এভাবেই বলেন। হ্যাঁ, ভালো বলেছেন। রোনালদো হলেও এটাই বলতেন ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আশরাফুল শিকদার, তিনি প্রশ্ন করছেন যে নিজের প্রাইম টাইম পার করে এশিয়ায় পাড়ি জমানো, সেখান থেকে আবার ইউরোপে ফেরা, ফুটবল প্রেমীদের ভালোবাসা এখনো একই রয়ে গেছে। ফেনারবাচে এনগোলো কন্তেকে যেভাবে সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছে, সেটা আপনাদের কেমন লাগলো? এয়ারপোর্টে নামার পর থেকেই তিনি একটা মানে অন্যরকম অভ্যর্থনা পেয়েছেন। ইনফ্যাক্ট রাত হয়ে গিয়েছিল, রাতের বেলা ধরন হচ্ছে এমনটা মনে হচ্ছিল যে ফেনারবাচের
তো ওই আলো নিয়ে এসেছেন কেউ তাদের ওই মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো দেখে। আর এনগালো কন্তে ক্যারেক্টারটা তো এরকমই, তাকে সবাই আলটিমেটলি অ্যাজ এ হিউম্যান তিনি যেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স তার রেসপেক্ট সব জায়গায় তিনি পাবেন, এটা নিয়ে নো ডাউট। ফেনারবাচে ক্লাবটাই এমন, যখন তারা বড় কোনো সাইনিং করে বা সাইন করে তখন তাকে নিয়ে তারা এইভাবেই উদযাপন করে, তাকে তারা এইভাবে আড়ম্বর করে সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়। সো আমি এতে অবাক হই নেই, অবাক যেটাতে হয়েছে সেটা হচ্ছে ফেনারবাচেতে তার যাওয়াটা। এমন একটা সময় তিনি গেলেন, আমরা বিশ্বকাপ থেকে 6 মাস আগে এনগোলো কন্তে এই ট্রান্সফারটা করেছেন ইন্টেনশনালি। তিনি চান বিশ্বকাপের আগে আরো বেটার জায়গায় নিজেকে প্রুভ করতে, যেটা তাকে এবং ফ্রান্স টিমকে ওয়ার্ল্ড কাপে হয়তো সাহায্য করবে। সৌদি লিগ থেকে ওদিকটায় চলে যাবে, এটা সৌদি লিগের জন্য কেমন সেটা আমি জানি না, কিন্তু এনগোলো কন্তের জন্য খুব ভালো। এবং তুরস্কে তিনি আরো বেশি ভালোবাসা পাচ্ছেন, যে কারণে এটা বললেন যে তিনি পৃথিবীর যেখানে যাবেন সেখানে রেসপেক্ট পাবেন। একে তো ওয়ার্ল্ড কাপ উইনার, যা যা জেতা যায় ফুটবলে সবকিছু জিতেছেন, তাকে নিয়ে আমরা অনেক কম কথা বলি। তার ওই স্বভাব একটা কারণ, তুরস্কের মানুষ তাকে আপন করে নিয়েছেন। একে তো তুরস্কের লোকেদের সঙ্গে তার অনেক মিলও আছে, তুরস্কের কালচার বা সবকিছু তার কাছে নতুন কিছু না, এগুলো মিলে সবকিছু মিলে আরো আড়ম্বরটা বেড়েছে। আমি এটাতে আসলে অবাক হইনি, এরকমটাই হওয়ার কথা ছিল। আদ্রিয়ান আশরাফুল তার প্রশ্ন, কুতি রোমেরো পরের সিজনে স্পার্স ছাড়লে তার নতুন গন্তব্য কোথায় হতে পারে? আচ্ছা, আজকে আমি প্রচুর প্রশ্ন দেখলাম হচ্ছে কি কুতি রোমেরোকে নিয়ে। কারণ হচ্ছে মনে হয় ট্রান্সফার ডেডলাইন, ট্রান্সফার ডেডলাইন তো শেষ। হ্যাঁ, ওই দিন তার একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট স্টোরি থেকে মনে হয় যে তিনি লিখছেন যে দলে মাত্র 11 জন ফুটবলার আছে, এরকম কিছু একটা, আমি স্পষ্ট বলতে পারছি না। 11 জন ফুটবলার। আমার আসলে শেষ ম্যাচ খেলার কথা ছিল না ম্যান সিটির সঙ্গে, কিন্তু আমি তবুও খেলেছি ইনজুরি নিয়ে। 12 জন তাদের আরো প্লেয়ার দরকার। ডেডলাইন ডেতে এই মন্তব্যটার কারণ কি এটা অনেকে জানতে চেয়েছেন। তো ওখানে আবার একটা শব্দ ছিল যে ডিসগ্রেসফুল, লিখেছেন যে যা হচ্ছে এটা ডিসগ্রেসফুল। এখন এইটার আবার দুই রকম ট্রান্সলেশন অনেকে করেছেন, যে ডিসগ্রেসফুল শব্দটা ইংলিশে একরকম আমরা বুঝি, এটা তো ধরেন কেউ যদি তার ক্লাবের কে নিয়ে এটা বলে, ম্যানেজমেন্টকে নিয়ে, তাহলে তো একটা বিরাট বড় সমস্যা। কিন্তু এটা আবার স্প্যানিশ একটা অর্থ নাকি আছে যে ব্যাড লাক, এরকম কিছু একটা। এই কারণে তো জানেন না আসলে কি ওইখানে বলেছেন। এই কারণেই কি আসলে আলোচনা হচ্ছে কিনা রোমেরোকে নিয়ে, এটা আমি বুঝতে চাই। আর মানে আজকে আপনার এই কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো কি ছিল? রিয়াল মাদ্রিদে কুতি রোমেরো, তো এই টাইপ অনেকগুলো ক্লাব অনেকেই বের করছেন বা অনেক ধরনের টুকটাক আপনার কথাবার্তাও হচ্ছে। তো রিয়াল কুতি রোমেরোকে কোথায় দেখলে খুশি হন, এই প্রশ্নের যদি আনসার দেবেন। আমি ধরেন আতলেটিকো মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাবে দেখলে আমি খুশি। ভাই আতলেটিকো মাদ্রিদে যায় না, ঠিক আছে, গেলে লাভ নাই। আতলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে লাভ নাই। ইন্টার মিলান হলে ভালো হবে। হ্যাঁ, এটা আপনি ভালো বলছেন, ইন্টার মিলান। আমি ওইটা বলতে চাচ্ছিলাম যে ইন্টার মিলান একটা অপশন হইতে পারে কুতি রোমেরোর জন্য। একে তো তার সেরিয়ার এক্সপেরিয়েন্সটা আছে, ইউভেন্টাস থেকে যেহেতু তিনি এসেছেন, তিনি ইতালিয়ান ফুটবল খুব ভালো জানেন। এবং কুতি রোমেরো হচ্ছেন সেই ডিফেন্ডারটা, সেই সেন্টার ব্যাকটা বিগ ম্যাচ প্লেয়ার। এখন বিগ ম্যাচ প্লেয়ার মানে এটা না যে বিগ ম্যাচে গিয়ে তিনি সবসময় ভালো করবেন, কিন্তু আপনি দেখবেন যে রোমেরো বিগ ম্যাচ কিছু না কিছু একটা করে, হয় গোল করবে, হয় ডিফেন্ড করবে, রেড কার্ড খাবে, গাউরাটা অদ্ভুত ফাউল করবে, কিছু একটা বলবে, কিছু না কিছু একটা হবে। তার যে অ্যাটাকিং মাইন্ডসেট, এইটা খুব বেশি ডিফেন্ডারদের ভেতরে দেখা যায় না। তার সঙ্গে ফ্যান্ডিবিনের একটা ভালো মানে অবদান আছে, সেটাও স্বীকার করতে হবে। কিন্তু এইরকম অ্যাটাকিং সেন্টার ব্যাক আমার মনে হয় পেয়ারিং আর কোনো জায়গায় নাই এই মুহূর্তে ইউরোপের অন্য কোনো ক্লাবে। সো রোমেরো ডিজার্ভস এ বিগার ক্লাব, এবং টাইম ইজ নাও, এখনই ধরেন বলবো, কারণ তিনি তার ফর্মের পিকেও এখন রয়েছেন, এটাও বলতে হয়। এই মোমেন্টে তার ওইটাই দরকার। নারী সাফ আন্ডার 19 দলের সাফল্যের পেছনে কি লিগের অবদান আছে? মোহাম্মদ আদনান জানতে চাইছেন। আমি এখানে লিগের অবদান দেখছি না। ইদার ওয়ে বাংলাদেশ ভালোই করে, বাংলাদেশের মেয়েরা। ধরেন এই লেভেলের টুর্নামেন্টগুলোতে তো বাংলাদেশ সবসময় স্ট্রং টিম। হ্যাঁ, এইটাই লিগের অবদানটা আপনি এভাবে দেখতে পারেন যে অন্য সবসময় তো আপনার ক্যাম্প হতো, আপনি কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতেন না। এই ধরনের টুর্নামেন্টের আগে আপনি কোনো ওই 90 মিনিটসের ম্যাচ বা কম্পিটিটিভ ম্যাচই আপনি খেলতেন না। লিগটা যখন হয়েছে তখন তারা সবাই কিন্তু হচ্ছে লিগের খেলার মধ্যে ছিল, 7টা 8টা করে ম্যাচ খেলার পর তারা সেখানে গিয়েছে, ওইটার মোমেন্টামটা আসলে কাজে দিয়েছে। ধরেন এই যে আলপি আক্তার, তিনি হচ্ছে রাজশাহী স্টার্সের হয়ে রেগুলার গোল করছিলেন, তিনি সেম তার ওই গোল স্কোরিং এর ক্ষুধাটা তিনি এবার পোর্ট্রেট করলেন হচ্ছে আপনার সাফ আন্ডার 19-এ। ওইটা একদিক থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, খেলার থেকে খেলা ডিরেক্ট চলে যাওয়া, এইটাই। এর বাইরে কিছু না, মানে বড় কোনো চোখে পড়া। আচ্ছা, মুনায়েম রহমান মোরসালিন তার প্রশ্ন যেটা ছিল, এনরিকের গোলটা কি দেখেছেন কালকে রাতে? ওইটা নিয়েই যে এনরিকের গোলটা আপনাদের চোখে দেখে কেমন হলো?
ভালো লেগেছে। ম্যাচ তো আর দেখা হয় নাই, আর কেন দেখেন রিপ্লে নাই? দেখে আপনি- যতটুকু আপনি মনে কি হলো মানুষ না এনরিকের robot? এনরিকের এই ম্যাচ দেখি নেই, ঠিক আছে, ফ্রেঞ্চ আপনি লিগ তো robot। এই ম্যাচটা। তো জাস্ট পেনাল্টি এরিয়ার বাইরের থেকে যে শটটা তিনি করলেন, হ্যাঁ অনেকে হচ্ছে গিয়ে তাকে অনেকের সাথে মেলাতে পারেন, বুলেট শট, ব্যাং বলি না আমরা, যে পুরো ব্যাঙ্গার এই টাইপ, আপনি দেখলেও দেখে নিতে পারেন, চমৎকার। এবং ওই আমি পরে ম্যাচের হাইলাইটসটাই দেখছিলাম আপনার, এনরিক পুরো ম্যাচটা ধরেন হচ্ছে গিয়ে ডমিনেট করেছেন তিনি, ওই পুরো লিওর নিউক্লিয়াসেই হয়ে গেছেন এখন এনরিক। তার বেশ ভালো আপনার 1-to-1 এর বোঝাপড়া হচ্ছে তার টিমমেটদের সাথে, স্পেস বের করতে পারছেন, চ্যালেঞ্জে যাচ্ছেন, এইটা হচ্ছে এনরিককে আমার মনে হয় যদি আমরা 2026 বিশ্বকাপের ব্রাজিলের দলেও অনেকে তাকে দেখতে চাইছেন, প্রাথমিক দলে থাকলেও আসলে অবাক হওয়ার মতো কোনো কিছু না। মানে এইটা ধরে রাখলে তো অবশ্যই পারবে। এবং হ্যাঁ। এই যে এখন রিপ্লে যতটুকুই দেখার সুযোগ হচ্ছে, মনে হচ্ছে এনরিকময় দুনিয়া। তাই মন্তব্য করলাম না, কিন্তু ওই ধারাটা রাখতে পারলে যে বিশ্বকাপে যেতে পারবে, এর আগেরগুলো তো দেখছি, ধারা ধরে রাখতে পারলে যে বিশ্বকাপে যেতে পারবে এইটা ব্যাপারে সংশয়। 8 ম্যাচে 5টা গোল করে ফেলছে নতুন ঠিকানায় এসে। ব্রাজিলের স্ট্রাইকাররা কিন্তু ভালোই একটু বোধহয় ফর্মে কুনিয়া, ফিরলো। জোয়াও পেড্রো, কারণ পুরো সামনের সাইডটা নিয়েই এনরিক, রাফিনিয়া, ভিনিসিয়াস, এই দুজনকে আমি আলাদা করেই আলাদা করে রাখছি। রাখলাম। আমরা রড্রিগোকেও আমি striker আলাদা বলি, করেই হ্যাঁ, রাখছি। এই তিনজনের বাইরে বাকি ইগোর। যারা রয়েছেন, ইগোর তিয়াগোর কলাপ হয় কিনা এটাই হচ্ছে, মনে হয় কলাপ হলেও হতে পারে। রিচার্লিসন শেষ পর্যন্ত কি করে এইটা ফিট দেখতে হইলে হবে। থাকবে হয়তো হ্যাঁ। রিচার্লিসন। তো এই ইকুয়েশন গুলো দেখতে হবে, কারণ আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপে রিচার্লিসনের ওই গোলটার কথাই চিন্তা করেন, মানে ট্রিমেন্ডাস। আমার কেন জানি মনে হয় ব্রাজিলের উচিত রিচার্লিসনকে ছেড়ে খেলতে যাওয়া ওয়ার্ল্ড কাপে। মানে না, আই বিলিভ দ্যাট হইলেও সাইড বেঞ্চ। রিচার্লিসন যদি এই টিমের ফার্স্ট স্ট্রাইকার হয়, এই টিমের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব না, হবে না আমার মনে হয়। ভাই এরা আবার দর দেখা গেল 2026 সালে রিচার্লিসন রিচার্লিসন যেদিন গোলটা করবে, ঠিক আছে, ধরেন কোন একটা গোল করে, গোল তো একটা করতেই পারে, ধরেন তার গোলে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপ কিছু জিতছে, ঠিক আছে, আল্লাহ শেষ। আপনি ওই দিন মনে করেন I'm gone। নাই, ঠিক আছে, তখন আমাকে জেমি ক্যারাগারের মতো বলতে হবে। এবং তখন দেখবেন রিচার্লিসন ফ্যান ক্লাব নামে হচ্ছে একটা গ্রুপ। না তাহলে এইটা হবে কি, এইটা ওয়ার্ল্ড ওয়াইড, আই এম গোয়িং ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ইন বাংলাদেশ। দেখ অনেকে চাইবেন তাও সেটা হোক, রিচার্লিসন গোল্ডেন বুট জিতুক, গোল্ডেন বুট জিতলে ব্রাজিলও ভালো করবে, ব্রাজিলও ট্রফিটা জিতবে। নাইল খান এবার বলেন, মোহাম্মদ মাহমুদুল হাসান, স্টার্ট বেঞ্চ লোন সেল, স্ট্রিটস উইল নেভার ফরগেট টাইপ অফ প্লেয়ার। ঠিক আছে, এক আন্দ্রে আরশাভিন, ইউরো 2008 অনেকদিন নামটা মনে পড়লো। অ্যান্ড আর্সেনাল। হ্যাঁ, নাম্বার 2 দিমিত্রি পায়েত, ইউরো 2016 অ্যান্ড ওয়েস্ট হ্যাম। নাম্বার 3 হামেস রদ্রিগেজ, ওয়ার্ল্ড কাপ 2014, এদুয়ার্দো ভার্গাস, কোপা আমেরিকা 15-16। চমৎকার সব অপশন দিচ্ছেন কি, আরে ধ্যাৎ, দিয়েছেন। হ্যাঁ, এবং খুব খুব টাফ এটা বের করা, খুব ভালো লাগছে প্রশ্নটা, ভালো লেগেছে এটা। আমার কাছে হামেস রড্রিগেজের ওইটা হচ্ছে কি স্টার্ট, এইটাই মানে হামেস রদ্রিগেজেরটা স্টার্ট, ওইটা স্টার্ট করা ছাড়া। 2014 হামেস রদ্রিগেজ স্টার্ট। আর দেখুন ওই হামেস রড্রিগেজ এখনো ফুটবল কন্টিনিউ করছে, কিন্তু এখনো তিনি ক্লাব খুঁজতেছে, তাই তিনি ক্লাব পান না। আবার দেখবেন ওয়ার্ল্ড কাপে কাঁপাই দিচ্ছে। হ্যাঁ, যেটা করছে ধরেন কোপা আমেরিকায়, কই থেকে আইসা ন্যাশনাল টিমের খেলা, আবার হচ্ছে ফাইনাল জিতেই গেছিল হ্যাঁ। হয়তো, ঠিক আছে, জিততেও পারতো। আর আন্দ্রে আরশাভিন আর দিমিত্রি পায়েতের একটা বিরাট বড় লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই, যে লড়াইয়ে শেষ পর্যন্ত আমি আন্দ্রে আরশাভিনকে জিতাই দেব। আপনি কি পায়েতকে রাখতে চান? আমি পায়েতের ওই গোলটা, সেরা, ওইটার সেরা। জন্য আমি পায়েতকে মনে করেন একটু সেরা। এগিয়ে রাখবো। এবং তারপরে এসব ওয়েস্ট হ্যামে যে খেলাটা দিল, আপনার পায়ের 2 নাম্বার, পায়ের 2 নাম্বার, আমার আন্দ্রে আরশাভিন 2 নাম্বার, আরশাভিন আমার 3 নাম্বার। হ্যাঁ, আর এদুয়ার্দো ভার্গাসের এইটাও ভালো ব্যাটেল ভাই, মানে ওই 15-16 কোপা চিলি আর এদুয়ার্দো ভার্গাস, না খুব ভালো প্রশ্ন। ধন্যবাদ মাহমুদুল হাসান সাহেব আপনাকে। 4-এ থাকবে হচ্ছে ভার্গাস, সেল ভার্গাস, 3-এ থাকবে দিমিত্রি পায়েত। আচ্ছা, শাহিনুল ইসলাম সাইম, তার প্রশ্ন, হামজাকে ভিয়েতনাম সিঙ্গাপুরের ম্যাচে পাওয়ার এত কিছুর পরও সম্ভাবনা আছে কিনা? মনে হয় লেস্টারের ওইখানে রোলটা একটু দেখতে হবে। লেস্টার যদিও বাধ্য ওই টাইমে আপনার হচ্ছে ছাড়া, বাট তার স্টেজ আসলে কোনটা থাকে মার্চ, মিড অফ মার্চ নাগাদ, এইটার উপর আসলে ডিপেন্ড করবে অনেক কিছু। যেহেতু 6 থেকে 8 সপ্তাহ, 6 সপ্তাহ পরে কি হবে, ধরে নিলাম যে 6 সপ্তাহেই আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে গেলেন, 6 সপ্তাহের ভেতরে
তার মানে আপনার সময় টাইমলাইনটা যাবে মার্চ মাসের ফার্স্ট উইক শেষ করে সেকেন্ড উইক, যেহেতু Mid of জানুয়ারি মাসের March, হ্যাঁ। 31 তারিখে আছে, মিড অফ মার্চ। মানে ধরেন আমি 15 তারিখ ধরলাম, 15 থেকে 21 পর্যন্ত লেস্টার সিটির ম্যাচ মনে হয় 2টা আছে। এই 2টা ম্যাচে হামজা চৌধুরী নেমেই তো আর 90 মিনিট খেলবেন না, এবং স্টার্টিং 11-ও থাকবেন না, হয়তো 80 মিনিটসের পরে নামবে। লেস্টারের যা অবস্থা, তাতে হামজা চৌধুরীকে গেম টাইম দেওয়ার জন্য খুব তাড়াহুড়োও লেস্টার সিটি করবে না। 80 মিনিটসের সময় হামজাকে মোটামুটি ফিট থাকলে হয়তো 20 মিনিটস 30 মিনিটস এরকম করে গেম টাইম দেওয়া হবে। বাট এখানে কিন্তু যদি 6 সপ্তাহের মধ্যে তিনি ফিট হয় তখন, আর এরপরে যখন দাঁড়াবে যদি 8 সপ্তাহ জিনিসটা হয়, তাহলে আই সি নো চান্স। Exactly. একটা স্লিম চান্স থাকতে পারে সিঙ্গাপুরের ম্যাচটাতে। বাংলাদেশের ইদার ওয়ে হামজা চৌধুরীকে স্কোয়াডে রাখা উচিত। হামজা চৌধুরী যদি খেলতে নাও পারেন, জানাও থাকে, তবুও হামজার স্কোয়াডে থাকা উচিত। হামজার টিমের সাথে ট্রাভেল করা দরকার, হামজার এই স্কোয়াডে থাকা দরকার, হামজার এই টিমটার লিড দেওয়া দরকার। হামজা লাগলে সাইড বেঞ্চে থাকবেন, দরকার হলে শেষের 5 মিনিট নামবেন, অথবা নামবেনই না, কিন্তু হামজা চৌধুরীর প্রেজেন্সটা বাংলাদেশের খুব প্রয়োজন হবে। আবার মানে লেস্টারের তখন অবস্থানটা কি দাঁড়ায়, এইটার উপরেও তো আপনার অনেক কিছু ডিপেন্ড করবে। মানে লেস্টার কতটুকু হচ্ছে, অন্য সবসময় লেস্টারের কাছ থেকে আমরা ওই ধরনের আগ্রহটাই দেখেছি হামজা চৌধুরীকে ছাড়ার ক্ষেত্রে। ভাই লেস্টার তো তাদের টিমেই পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে, ওর ওই যে ফিটনেসটা কতটুকু, কোন শেপে তিনি আছেন, এইটার উপরও আসলে অনেক কিছু ডিপেন্ড করবে। কতটুকু আগে হামজাকে পাওয়া যাবে ওইটার উপর। মানে যে ট্রিটমেন্টটা এখন চলছে এবং সামনের দিনগুলো চলবে, এটার পরে যদি দেখা যায় যে না হামজার অবস্থা উন্নতি হচ্ছে, তাহলেই কেবল 6 সপ্তাহে পাওয়া সম্ভব, নইলে এটা আসলে সম্ভব নয়। মোহাম্মদ আরাফাত ইসলামের প্রশ্ন, জাতীয় দলের ফুটবলারদের দেখছি এখন প্রচুর খ্যাপ খেলছে, কারণ তারা ক্লাবের থেকে টাকা পাচ্ছে না ঠিকঠাকভাবে, যা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। এর দায় আপনারা প্লেয়ারদের দেবেন নাকি দেশের ফুটবলের সিস্টেমকে দেবেন? এইটা না আসলে এখন একটা ভাইস ভার্সা টাইপ জিনিস হয়ে গেছে। কোন রকম, ধরেন আপনি প্লেয়ারদের যদি টাকা দেন ঠিকঠাকভাবে, তখন প্লেয়ারটাকে আপনি আটকে রাখতে পারবেন। যখন আপনি টাকা দিবেন না, তখন প্লেয়ারটা বলবে আমি তো হচ্ছে গিয়ে আমার প্রমিস আমি ব্রেক করবি, তুমিও তো তোমার প্রমিস রাখতে পারছো না। বাট প্লেয়ারদের হ্যাঁ এইসব খ্যাপ খেলতে যাওয়া গেলে সামটাইম আপনার বড় ধরনের ইনজুরিতে পড়তে হতে পারে। ওই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ড অনেকেরই হয়তো থাকে, কিন্তু তারপরও আপনার ভাই দিন শেষে তারা ফুটবলটা খেলে, ফুটবলটা দিয়েই তাদের জীবিকা নির্বাহ হয়। এখন আপনি যদি হচ্ছে গিয়ে পুরো একটা সিজন দেখা যাবে আপনার 10 মাস 12 মাস, মানে এই কারেন্ট সিনারিওতে যেই অবস্থা, আপনার 5 লাখ 6 লাখ 7 লাখ টাকায় আপনার খেলতে হয়, তখন তো আপনি হচ্ছে কি একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা পাথয়ে আপনি বের করবেন। ওইটা পেটের দায়ী আলটিমেটলি ফুটবলারদের করতে হচ্ছে, আমি যদি এইভাবে বলি। এবং 5 লাখ টাকা এটা আবার কেউ মাসিক ভাবেন না, হ্যাঁ, কিন্তু মানে পুরো 10 পুরো মাসে বছরে মানে ওই টাকাটা বছরে হিসেব বছরে 5 লাখ টাকা মানে মাসে কয় টাকা হয়? এবং ওই প্লেয়ারের নিজের, একটা প্লেয়ারের তো নিজের ভরণ পোষণের খরচ আছে, মানে বুট কিনতে গেলেই তো ভাই হচ্ছে আপনার সেটার টাকা আমরা চলে অনেক যায়। সময় এই খ্যাপের ব্যাপারটাকে এত নগণ্য করে দেখি এবং দেখার চেষ্টা করি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমার মনে হয় খ্যাপ ফুটবলটাকে এটা স্ট্রাকচারের ভিতরে ঢুকাই দেওয়া দরকার। মানে খ্যাপ ও স্ট্রাকচারের ভিতরে থাকবে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ধরেন যে কোনো একজন ফুটবলার হয়েছেন, তিনি ন্যাশনাল টিমে খেলতে চান অথবা খেলতে চান না, তিনি ক্লাব ফুটবলে খেলতে চান, তিনি পেশাদার স্তরে বাংলাদেশে যা এক্সিস্ট করে তার সর্বোচ্চ চূড়ায় গেছেন, তারপরে তিনি মাসে কেন তার প্রাপ্য সম্মানটুকু পাবেন না? এটা তো আমরা দেশ তার সঙ্গে অন্যায় করছে না, কারণ তিনি তো তার ক্যারিয়ারটা সব ছেড়ে দিয়ে এসছেন। তিনি তো এই ছেড়েছেন সেই ছেড়েছেন, এরপরে তিনি ফুটবলার হয়েছেন। তিনি তো মানে তার তো আর কোনো জায়গায় অপশন তো তিনি খালি রাখেন নাই। এখন সবাই স্বপ্ন দেখবেন ন্যাশনাল টিমে খেলার, কিন্তু সবাই তো ন্যাশনাল টিমে সুযোগ পাবেন না। 500 ফুটবলার ন্যাশনাল টিমের খেলার স্বপ্ন দেখলে সেটার স্বপ্ন পূরণ হবে হয়তো 30 জনের, বা অনেক বছর জুড়ে হয়তো 50-60 জনের সেটা হতে পারে। আর কিছু মানুষ থাকবেন যিনি কখনো ন্যাশনাল টিমে খেলতে পারবেন না। যিনি কখনো ন্যাশনাল টিমে খেলতে পারবেন না, তার সোশ্যাল সিকিউরিটি যতক্ষণ পর্যন্ত এই দেশ আর রাষ্ট্র নিশ্চিত করতে পারবেন না, ততদিন পর্যন্ত ফুটবলারদেরকে এই রেজাল্ট এইসব হাবি জাবি খ্যাপট্যাপের জন্য কোনো রকম কোনো দায় দেওয়া এটা অন্যায়। কারণ তাদের কোনো কিছু আসলে সিকিউর না, তারা সবকিছু বাদ দিয়ে ফুটবল খেলতে আসছে রে ভাই। আবার এই জিনিসটা হয় যখন হচ্ছে কি আপনি রেগুলার টাকা পেতেন, তখনও হচ্ছে অনেকে দেখা যেত খ্যাপ খেলতে, সেটা আবার ডিফারেন্ট, সেটা আলাদা হিসাব, সেটা আবার ডিফারেন্ট হিসাব। কারণ এখনের যে অনেক সময় রাজনৈতিক চাপও থাকে, হ্যাঁ সেইটা থাকে, আপনি গেছেন সেইটা ছুটিতে থাকে, বাড়িতে একাডেমির চাপ থাকে, এবং ফুটবলারদেরকে আপনার ধরেন এখনের সিস্টেমে মানে সিনারিওই আলাদা, যেটা বলছিলাম। কিন্তু যখন সবকিছু ওকে ছিল, তখনও দেখা গেছে অনেকে হচ্ছে আপনার নগদ কিছু অর্থের জন্য সেই কাজটা তারা করতেন। যখন হচ্ছে তাদেরকে ধরা হতো,
ভাই আমি ছোটবেলায় এই একাডেমির হয়ে মাঠে ফুটবল শিখেছি বা খেলেছি, ওদের রিকোয়েস্টে, এই রাজনৈতিক নেতার রিকোয়েস্টে, এই ইউনিভার্সিটির রিকোয়েস্টে আমি ওইখানে পড়ছি ভাই, ওদের হয়ে তো আমার খেলতে হবে। তো এই ধরনের ঘটনাও আসলে হয়েছে। সেপারেট জিনিস, ইউনিভার্সিটিতে তিনি পড়ছেন, সেই ইউনিভার্সিটিতে তিনি খেলছেন, এটা খেলতে পারেন, কিন্তু কখন খেলছেন এটা হচ্ছে কথা, যে আমার কি 2 মাস পরে ন্যাশনাল টিমের খেলা আছে কিনা বা ক্লাবের খেলা আছে কিনা, ওইটা হ্যাম্পার হলে ক্লাব ন্যাশনাল টিম তারা এটা দেখার দায়িত্বে থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি হয়তো পাড়ায় গেছেন খেলতে, কেন সাদিও মানে যখন আফ্রিকায় গিয়ে ফুটবল খেলেন তখন তো হাততালি দেন, তো এইটা তালি দেন না কেন? সে তো বিকেল বেলা হচ্ছে হইলেই তখন তাহলে এইটার আবার আমরা খুব দৃষ্টিকটু দেখতেছি কেন, মানে এটারে এত জাত গেল করতেছি কেন? আমরা না এটারই অ্যাপ্রিসিয়েট করি যে সে তার বাড়িতে গিয়ে তার এলাকার লোকের সাথে খেলছে। আমরা যেটাকে মানে অ্যাপ্রিসিয়েট করি না সেটা হচ্ছে টাকার ডিল করে আমি দেশকে বা আমার ক্লাবকে হুমকির মুখে রেখে আরেক জায়গায় খেলতে গেলাম, যে কোনো জায়গায় আমি আমার মান বিচার না করে। সেটা এখানে কোনো কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এখানে অনেকগুলো গ্রে জোন আছে। এবং দোষ হচ্ছে যে আপনার কখনো একদিকেও দোষ দেওয়া যাবে না, একদিকে কোনো পুরো সিস্টেমেরই দোষ এইভাবে যদি বলতে হয়। যাও বড় প্রশ্নে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে আছে রেজাউল ইসলাম, বাংলাদেশের ক্লাবগুলোর 60 থেকে 70% মালিকানা যদি সমর্থকদের থাকতো তাহলে কেমন হতো? ভালো হতো, কিন্তু 60-70 মনে হয় একটু বেশি। ভাই একটু কম থাকতে এত পারতো। দেয়া যাইতো না, তখন দেখবেন সমর্থকরাই 11 নামায় দিতেন, এরে কেন রাখা হচ্ছে না, এরে কেন রাখা ভালো হচ্ছে, বলছেন, ঠিক আছে, ভালো বলছেন। ওইটা হয়ে যাইতো। ওইটা করা যাবে না। আমাদের 11 বা মানুষের 11 আর একটা কোচের 11 এর মধ্যে আকাশ। ভালো বলছেন তো। এমনিতে ধরেন ফেসবুকে অনেক 11 থাকে না, ধরেন কোন একটা কোচ নামাই দিল ফেসবুক দেখে, তাহলে কি বলবো? আরে ওই যে স্পেনের কে হচ্ছে গিয়ে ইয়ে হলো না, এআই মোরেনো না কে জানি। হ্যাঁ, কে জানি, আমি দেখছি ঘটনাটা, খুব ঘাটাইতে যাইনি। আচ্ছা, আঙ্কারা মেসি, আনকারা মেসি, কি তার আনকারা প্রশ্ন। মেসির? হ্যাঁ, রোনালদোর এমএলএসে আসার কতটুকু সম্ভাবনা রয়েছে? যদি আসে তাহলে 2 মহারথীকে এক দলে দেখার আশা কতটুকু করতে পারি, নাকি আগের মতোই প্রতিদ্বন্দ্বিতা হবে? একটুকু করতে পারেন না ভাই, মানে রোনালদো এমএলএসে যাবেন না, এটা হচ্ছে গিয়ে রোনালদো এমএলএসে যাবেন না। আমারও তাই আমি মনে হয়। মানে দিন শেষে কি হবে আপনার, সৌদি আরব যেহেতু সামনে বিশ্বকাপ আছে, ওরা রোনালদোকে এই অবস্থায় ছেড়ে দেওয়ার মতো রিস্ক সৌদি আরব নেবে না। মানে এমন তো না আপনার রোনালদোর সাথে দাকুমরা সম্পর্ক হয়ে গেছে সৌদি আরবের, রোনালদোকে তারা ম্যানেজ করেই সৌদি আরবে রাখবে। আমারও তাই মনে হয়। এবং সৌদি আরব যদি রোনালদোকে হারায় এবং হারায় যদি এমএলএস এর কাছে, তাহলে সৌদি প্রো লিগের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন উঠবে। মানে এখন যেটা হয়েছে যে এটা তো একটা ব্যালেন্স হয়েছে, যে মেসি ও পাশে রোনালদো এই পাশে, এটা তো সবসময় একে অন্যের একটা কম্পিটিশন চলে। তো এইটা ফেস রোনালদো, ওইটার ফেস মেসি। 26 আমার 34 হ্যাঁ, তোমার। তো এইটা যদি আবার চেঞ্জ হয়ে যায় তাহলে ঘটনা পুরোপুরি বিগড়ে যাবে সৌদি প্রজেক্টের। এইটা হওয়ার কথা না। আমার মনে হয় যদি রোনালদো আসলেই ক্লাব ছাড়েন, তিনি যদি কোনো জায়গায় যান, তাহলে হয়তো স্পোর্টিং সিপিতে তিনি তার ক্যারিয়ার, বা পর্তুগালের কোনো ক্লাবে তিনি ক্যারিয়ার শেষ করতে পারেন। কিন্তু ওই টাকা, মানে রোনালদো তখন টাকার দিক থেকে কম্প্রোমাইজ করবেন। অনেক টাকা অবশ্য হয়েছে, এর বেশি টাকা দিয়ে আর মানে আর কি প্রয়োজন আমি জানি না, আর কি প্রয়োজন হতে পারে। যার অনেক টাকা আছে তার আরো লাগে, তাই না? আরো লাগে। জানি না ভাই, এসব দুনিয়া চিনিও না, বুঝিও না। পরের প্রশ্ন যাই। হ্যাঁ, জান, পরের প্রশ্ন হচ্ছে মনিরুল ইসলাম বাবু, কোচিং এ ক্লাস নিতে দিতে শো দেখছি। ভাই কোচিং এ ক্লাস নিতে দিতে শো দেখতেছেন কেমনে? আই ডোন্ট নো। উনি হয়তো পরীক্ষার গার্ড দিচ্ছে, কানের মধ্যে হেডফোন দিয়ে তিনি তাহলে ভাই আমার ধারণা আপনার ছাত্রদের পরীক্ষাটা ভালোই হচ্ছে। ভালো লাগলো রিফাত ভাই, এরকম গার্ড ভাই খুব অ্যাপ্রিসিয়েট করি আমরা সবাই। রিফাত ভাই বলেন তো, ম্যান ইউনাইটেড কি সামনের বারের কয়েকটা সাইনিং করে লিগে ফাইট দিতে পারবে কিনা? আর এবার মনে হচ্ছে টপ 4-এ থাকবে, আপনার কি মনে হয়? আচ্ছা বলেন না, বলেন আগে। ধরেন কয়টা সাইন করালে কি পরের বার লিগে ফাইট দিতে পারবে? এইবার যদি টপ 4-এ শেষ করতে পারে তাহলে সামনের বার তাহলে পরের বার কয়েকটা সাইন করলে লিগে ফাইট দেওয়ার মানে থিওরিটিক্যাল সম্ভাবনা তো থাকেই তখন। আমি ধরুন প্র্যাকটিক্যালিও থাকে। কাসেমিরো যেহেতু চলে যাচ্ছে, ওই জায়গায় হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা প্রপার মিডফিল্ডার দরকার। সেইটা হলে ধরেন আমি ওই মানে অনেক সাইনিং এর প্রয়োজনীয়তা আমার মনে হয় দলটার মধ্যে নাই, কারণ ক্যারিক এসে দেখাচ্ছেন এই দলটাকে নিয়েও যে আসলে ভালো কিছু করা সম্ভব। একটা সেন্টার ব্যাক, হয়তো পলিশড একটা সেন্টার ব্যাক আপনি চাইবেন যদি আপনি পরের বার লিগে ফাইট দিতে চান। আপনার তো ওই লম্বা স্কোয়াড ডেপথটাও আসলে দরকার, যেটা এবার যদি আর্সেনাল যেতে, আর্সেনালের ওই ক্রেডিটটা আসলে দিতে হবে। তারা ওই স্লো ভাবে একটা টিম কিন্তু বিল্ড করেছে। ঠিক আছে, আর এবার টপ 4-এ থাকবে, কিন্তু এত জোর দিয়ে বলা যাবে না, মানে এখনই না। টপ 6 এ থাকবে, এটা টপ 5 আমি ধরে নিই। হ্যাঁ, 6 কেন? চেলসি, লিভারপুল এগুলা কি করে না করে, আর্সেনাল, হ্যাঁ, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, অ্যাস্টন ভিলা, লিভারপুল,
ও হ্যাঁ, চেলসি আর ইউনাইটেড, মানে আমি যার জন্য বলছি যে টপ 6-এ দেখবেন এই 6টার six মধ্যে। তো এমনি বাট থাকা আমার উচিত। মনে হয় কি আপনার অ্যাস্টন ভিলাও লাস্ট পর্যন্ত যে একটু হইতে পারে। অ্যাস্টন ভিলার মনে হয় পয়েন্ট ড্রপ করা আসলে শুরুই হয়ে গেছে লাস্ট 2টা রাউন্ড থেকে, হইলেও হইতে পারে। দেখেন ভাই, এখন আমি আপনার যাই বলি না কেন, 3টা ম্যাচ জিতছে, এখন আমি বলতেই পারি যে টপ 4-এ থাকবে সম্ভাবনা, এখন এটা মনে হচ্ছে। এরপরে টানা 2টা ম্যাচ হেরে গেলে তখন আবার এইরকম মনে হবে না, তখন আবার রাজ্যের সমস্যা অনেক বেশি চোখে পড়বে। তো এগুলো আসলে আজকের দিন পর্যন্তই এটার স্থায়িত্ব, আজকে যা বলছি এটার স্থায়িত্ব আবার কালকের দিন পর্যন্ত না, এটা মানে এটা নাও স্থায়িত্ব থাকতে হচ্ছে পারে। কি আপনার শনিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত, আপনি মানে যদি শিওর বললাম আর কি। পার্সপেক্টিভে বলেন শনিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত। পরের প্রশ্ন যাই। হ্যাঁ, ইয়াসিন আরাফাত নিশাদ, যদি 2026 সালের গ্রীষ্মের রিয়াল মাদ্রিদের জন্য গ্যাব্রিয়েল মাগালেস, এর্লিং হল্যান্ড, ডেকলান রাইস, ভিতিনিয়া এই তালিকা থেকে 2জনকে নেওয়ার সুযোগ থাকতো, আপনি কাদের বেছে নিতেন? কি গ্যাব্রিয়েল মাগালেস, গ্যাব্রিয়েল মাগালেস, এর্লিং হল্যান্ড, ডেকলান রাইস, ভিতিনিয়া। আচ্ছা, আমি ভাই, 2জনকে বেছে আমি নেওয়ার হচ্ছে সুযোগ থাকলে আমি নিতাম হচ্ছে ভিতিনিয়াকে, আর হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেসকে, ভিতিনিয়াকে, ফিতিনিয়ার মাগালেস, কারণ 2টা মিডফিল্ডার আসলে নিতাম না। ডেকলান রাইসকেও নিতাম না। আমি ধরেন একটা ভিতিনিয়াকে নিব না মিডফিল্ডার ডেকলান নিতাম, রাইসকে নিব? আমার আমি মনে হয় ভিতিনিয়াকে নিতাম। আমার ধরেন যে একটু সলিডিটি দরকার, টেম্পো কন্ট্রোল করার যে জন্য ডেকলান রাইসও টেম্পোটা পারবেন, কন্ট্রোল করবে, প্লাস হচ্ছে ওইটা একদম ডেকলান সলিড। রাইসও পারবেন। আর হল্যান্ডকে নিতাম না, আমার এমবাপ্পে আছে ভাই, আচ্ছা, হল্যান্ডকে নেওয়ার দরকার নেই, এমবাপ্পে আছে, ভিনিসিয়াস জুনিয়র আচ্ছা, আছে। ডেকলান রাইসকে নিব না ভিতিনিয়াকে নিব? আমি ভিতিনিয়াকে, ডেকলান রাইসকে যে কারণে নেব না, কারণ ডেকলান রাইসের মতো তো নাই, মানে একটু কাছাকাছি প্রোফাইলে মিলে এরকম মিডফিল্ডার অলরেডি এক্সিস্ট করে আমার মনে হয় রিয়াল মাদ্রিদে, মনে হয়, মানে কোনোভাবেই বলতেছি না কাছাকাছি, কিন্তু মানে কিছু কম্প্যারিজনে না কিছু, যায়, হ্যাঁ, বেসিক হ্যাঁ। ইয়ের দিক থেকে ভিতিনিয়ার টাইপের কেউই নাই। নাই। আর ভিতিনিয়াটা যদি থাকে, সে আপনার ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করে দিবে। রিয়ালের মূল সমস্যা যেটা মনে হয় টনি ক্রুস ছাড়ার পর থেকে, যে এই টিমের টেম্পো কন্ট্রোলার কেউ নাই, টেম্পোটা কন্ট্রোল করে দিতে পারবে তখন ভিতিনিয়ার। চুয়ামেনি পাশ থেকে ডিফেন্সিভ ওয়ার্কটা করে দিলেন। আমি চুয়ামেনিকে নিয়ে কখনোই কোনো কমপ্লেইন করি না, আই লাভ হিম। সেম। আর হচ্ছে কি আপনার গ্যাব্রিয়েল মাগালেসকে রাখবো, কারণ খুব পছন্দের একটা সেন্টার ব্যাক। আর রিয়াল মাদ্রিদ তো এই জায়গায় ধর নতুন সেন্টার ব্যাক হয়তোবা আর গ্যাব্রিয়েল মাগালেস আপনার সেন্টার ব্যাক পার্টনার, তাহলে কি ধরেন হচ্ছে কি হাউসেনকেও আমি রাখতে চাই ভাই। আচ্ছা, অ্যাসেনসিও তো আছেনই, রুডিগার আছেন, রুডিগার আছেন, ঠিক আছে, আলবা আছেন, থাকেন কিনা কে জানে। আচ্ছা, তবে আমার মনে হয় ভিতিনিয়াকে নিতাম, আর আমি গ্যাব্রিয়েল মাগালেসকে তবুও নিতাম। লাস্ট কোশ্চেন আমার কাছে, মোহাম্মদ রকিবুল ইসলামের কোশ্চেন, স্টার্ট বেঞ্চ সেলন, ফুটবলের বাইরে, পাহাড়, সমুদ্র, ঘুম, মোবাইল, আপনার আপনার আচ্ছা আচ্ছা আমি আপনার স্টার্ট বেঞ্চ সেলনটা বলি। হ্যাঁ, আমার অবজারভেশন থেকে আপনার স্টার্ট হচ্ছে মোবাইল, হ্যাঁ, আপনার বেঞ্চ হচ্ছে ঘুম, হ্যাঁ, আপনার সেল হচ্ছে সমুদ্র, লোন হচ্ছে পাহাড়। মোটামুটি ঠিক আছে, কিন্তু মানে কোনোটাই আমি অপছন্দ করি না। আমি আই লাভ অল অফ দেম। ঘুম আমি খুব পছন্দ করি না, ঘুমাইতে পারি না, এটা আমার একটা অন্যরকম সমস্যা। আমার ঘুম স্টার্ট কম হচ্ছে হয়। ভাই ঘুম। হ্যাঁ, মানে আমিও চাই যে নিরিবিলি নিঃছিদ্র নিঃসংকোচে ঘুমায় পড়তে, একটানা 8 ঘন্টা যদি আমি ঘুমাইতে পারতাম ভাই, পার্টি দিব সেদিন, ঠিক আছে। যে একটানা ধরেন মন খুশি মনে ঘুমাইতে পারছি 8 ঘন্টা একটানা, তাহলে আমি ওই দিন এসে আপনারা খাওয়াবো, জান, এটা যেদিনই ঘটবে। আমার ঘুম হচ্ছে কি আপনার স্টার্ট, আমার বেঞ্চ হচ্ছে মোবাইল, সেল হচ্ছে পাহাড়, আপনার যে লোন ঘুম হচ্ছে স্টার্ট এটা তো আমি সমুদ্র। জানি, ধরেন যে আমি বলি যে 1 2 3 নাবিল খান ঘুমান, ঘুম নাই 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 মানে নাই। এটা অনেকে মনে করতে পারেন যে ফাইজলামি, কিন্তু লিটারালি নাই, গন গন। এটা হ্যাঁ, এটা ভালো না, আলহামদুলিল্লাহ, মন্দ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। অদ্ভুত একটা প্রাণী। যাই হোক, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে কই গেল রে? আচ্ছা, পাইছি। রায়ান রহমান, রিফাত ভাই শুনতেছি এবার বাংলাদেশে নাকি সাফ মেন্স চ্যাম্পিয়নশিপ 2026 হবে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সাফ হলে আমাদের জেতার সম্ভাবনা কতটুকু? নেক্সট সাফে ফেভারিট বাংলাদেশ। Either আর way, এটা বাংলাদেশে হোক না হোক, মালদ্বীপে হোক, ইন্ডিয়ায় হোক, ভুটানে হোক, আর্জেন্টিনা হোক, ব্রাজিলে হোক, হ্যাঁ, সাফ যেখানেই হোক, বাংলাদেশ হচ্ছে কি আপনার ফেভারিট, সেইটা নিয়ে কোনো ডাউট নাই। আর যদি বাংলাদেশের মাটিতে হয় তখন তো হোম ক্রাউড আছে, সবকিছু মিলিয়ে আরো বড়ভাবেই সেই আমেজটা পাওয়া এইখান যাবে। থেকে এইখানে যাবে। বাংলাদেশের আরো 2 রকম ব্যাপার হবে, যেটা মরক্কোর সাথে হয়েছে,
মরক্কোর মতো প্রচুর পরিমাণ সাপোর্ট পাবে, ফাইনালে গিয়ে এখন কেউ যদি পানেনকা মায়ের পরে যে ইন্ডিয়াস টাইপ ঘটনা না ঘটলেই হইলো, মানে ফ্রান্সের মতো 16 ইউরোর মতো না ঘটলে হইলো, কিন্তু সবকিছু মিলায় উন্মাদনা প্যাকেজ মিলায় এই জায়গায় থাকবে, এই জায়গায় মানে সাফ বাংলাদেশের আয়োজন হলে আপনি খালি হাইপটা চিন্তা হাইটটা খালি করেন, চিন্তা টোটাল করেন। এবং বাংলাদেশের যারা মনে করতে পারেন তারা তো পারেন, 2003-এর কথা নিশ্চয়ই অনেকের মনে আছে, সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ যেবার জিতেছিল, ওইটাই জাস্ট চিন্তা করেন এখনকার দুনিয়ায় 2000 কত ভাই 26 সালে এই সব কিছু মিলায় সোশ্যাল মিডিয়া রেনোভেটেড স্টেডিয়ামস এন্ড লাস্ট সাফ যেটা বাংলাদেশে হলো শহীদুল্লাহ মানে বাংলাদেশ 18-তে যে মিসটা আসলে করলো গ্রুপ স্টেজে পারতে পারলো না, ওইটারও ক্রেজটা চিন্তা করেন, ওইটার ক্রেজটা তো ওই সময় অনেক তো ছিল। অসাধারণ একটা ওই craze ম্যাচে তো বাংলাদেশে বাদ পড়বে এটা তো ঘুণাক্ষরেও কেউ বিশ্বাস করে নাই, মানে আমি তো ম্যাচ রিপোর্ট লিখতে বসছি যে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে এতদিন পরে। এনিওয়েজ মানে ওইটার ক্রেজও কিন্তু ধরেন অসাধারণ ছিল। এবং এখন যারা হয়তো ওই ম্যাচটা দেখেন নাই বা ওই ম্যাচের কথা জানে না, ওই ম্যাচও কিন্তু গ্যালারিতে তিল ধারণের কোনো জায়গা ছিল না। ইনফ্যাক্ট বাইরে যে কি হয়েছিল ওই ম্যাচের টিকিটের জন্য, এই বাংলাদেশ পাকিস্তান ওই ম্যাচটা, এই নেপাল বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ নেপাল, হ্যাঁ, নেপাল। হ্যাঁ ওই ম্যাচটাতেই গ্রুপ স্টেজে ওই দুইটা ম্যাচই তো খেলেছিল, দুইটা ম্যাচের প্রত্যেকটাতেই বাইরে পুরো কারাকারি অবস্থা ছিল। অবস্থা। আমি আপনাদের একটা জিনিস বলি, বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ম্যাচে কখনোই দর্শকের অভাব আল্লাহর রহমতে হয় নাই, এবং ওইটা হচ্ছে যে আরো প্লেয়াররা আসার পরে স্টেডিয়াম রেনোভেশনের পরে এটা জাস্ট স্টেপ আপ করেছে অনেক দূর। যাব? হ্যাঁ, আমার কাছে আরো দুটি প্রশ্ন রয়েছে, দুটির ভেতরে একটা হচ্ছে কাজী রোহান, রিফাত ভাই, নাবিল ভাই, আপনারা কি দুইজন জীবনে কখনো কাউকে টিউশনি পড়িয়েছেন? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা প্রচুর টিউশনি করিয়েছি। যদি পড়িয়ে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতাটা, আমার কাজে লাগতে পারে। মানে কি অভিজ্ঞতা জানাবো, মানে আমি তো এহেন কিছু নাই যেটা পড়াই নাই, একমাত্র ইন্টারমিডিয়েটের ম্যাথ বাদ দিয়া আসলে পড়াইছি। আমি মনে হয় হাইয়েস্ট আপনার ক্লাস 6 পড়িয়েছি, আচ্ছা, মানে ক্লাস 6 এর স্টুডেন্ট ছিল। এমন মানে সাবজেক্ট ওয়াইজ কিছুই বাদ হ্যাঁ, নাই। সাবজেক্ট ওয়াইজ তো আপনার সবই পড়ানো সব হয়েছে পড়াই। তখন তো এরকম একটা ভার্সেটাইল টিচারই সবাই চাইতো, বাংলা থেকে শুরু করে সবকিছু, মানে ফুল ব্যাক ফেদে বালবার্দে টাইপ, যে সব পড়াবে, ম্যাথও পড়াবে, আপনার সায়েন্স পড়াবে, সবকিছুই। অভিজ্ঞতা আসলে মানে কি বলবো? অভিজ্ঞতা অনেক রকম, মানে এটা তো অনেক, মানে এখন কোন কনটেক্সটে ফাঁকি মারার স্টুডেন্টকে ফাঁকি দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে, তারপর ধরেন হচ্ছে পানিশমেন্ট দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। হ্যাঁ, তবে তখন না আমার না কি জানি আপনার ওইটা একটা লাখ কাজ করতো, ওই যে পরীক্ষার আগের দিন যা যা বলতাম যে এটা আসতে পারে, অনেক কিছুই আসতো। কেন প্রেডিকশনের মতো ভুল হইতো না ঠিক আছে, আমাদের? সেইটা আমাদের অনেক যেমন কিছুই ধরেন ফুটবল আসতো। প্রেডিকশন যেমন ভুল হয়, হ্যাঁ, আচ্ছা, আমাদের চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট গ্রুপ স্টেজের 8টা মেলানো ম্যাচের হয় পর নাই। এটা কিন্তু মেলানো হয় নাই। হ্যাঁ, দরকার নাই। কেন দরকার নাই? কি প্রয়োজন? শরীফুল হক, আপনার কাছে কিন্তু এই ফুটবল শো এর সকল শরীফুল হক অডিয়েন্স নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, সেইটা জ্বালায় না। তারা জানতে যাচ্ছে হ্যাঁ, প্রেডিকশন টেবিলটা আপনি যেন ফাইনালাইজ করে দেন। ছেলেটা ব্যস্ত আছে। হ্যাঁ, আপনি 12 নিয়ে। তারিখ জাতীয় নির্বাচনের পরেই আপনি সেটা করেন, কোনো সমস্যা নেই, এবং বিজয়ীর নামটা ঘোষণা করে দিবেন সেই আশা করছি। না, এটা আমরা বয়কট করতে চাই, এটা হবে না। আচ্ছা, এটা এগুলা মেনে নেওয়া যাবে না। যাই হোক, এটার ভাই অন্য কোনো দিন নিয়ে আলাদা একটা এপিসোড করা যাবে। আচ্ছা, শেষ প্রশ্ন আমার কাছে। হ্যাঁ, সৌমিত্র সেন, মাঝরাতে ফুটবল ম্যাচ দেখা নিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবল ফ্যানদের অভিযোগের শেষ নাই, কিন্তু একটা ভিন্ন দিক ভেবে দেখুন, যদি ইউরোপিয়ান ফুটবলের ম্যাচগুলো মাঝরাতে না হয়ে 7টা-8টার দিকেই হতো, তাহলে দক্ষিণ এশিয়ার আজকের মতো বিশাল ক্লাব ফুটবল ফ্যান বেজ উঠত কি? আজ যারা ট্যাকটিক্স, প্রেসিং আর ম্যাচ অ্যানালিসিস নিয়ে তর্ক করে, তাদের একটা অংশ ফুটবল অ্যানালিসিসের বদলে শাশুড়ি, বৌমা বা লুতুপুতু প্রেমের সিরিয়াল নিয়ে অ্যানালিসিস করতে হতো, কারণ কিছু বছর আগেও ফুটবল দেখার একমাত্র মাধ্যম ছিল টেলিভিশন। হ্যাঁ, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটেছে যে আমাদের এখন টেলিভিশন বাদেও অনেক কিছুতে আমরা এখন খেলা দেখতেই পারি। কিন্তু এই ব্যাপারটার সঙ্গে আমি কিছুটা একমত যে প্রিমিয়ার লিগ দেখার জন্য বাংলাদেশ হচ্ছে বেস্ট জায়গা আমার হিসাবে। টাইমিং আসলেই বেস্ট, তাই না? মানে অনেক সময় এরকম হয়, আপনি চিন্তা করেন যেই খেলাটা আমরা সন্ধ্যা 6টায় দেখি, এটা ইউকেতে 12টায়, ওইটা যদি আপনি ইউকেতে থাকতেন, আপনি চান্সেস আর ভেরি হাই যে আপনি সেটা খেলা দেখতে পারতেন না। আপনি 6-7টার সময় খেলা দেখতে পারেন, কারণ তুমি সারাদিন কাজ শেষ করে লোকেরা বাড়িতে ফেরেন, এরপরে খেলা দেখেন। টাইমিংটা ভালো আপনার, পারফেক্ট, সুপার পারফেক্ট। এটা ইন আ সেন্স খুবই ভালো, এবং এই কারণেই তো প্রিমিয়ার লিগের দেখা দেখি লা লিগা বাকিরা সুইচ করার চেষ্টা করছে। আর ওই যে রিমোটের যে যুদ্ধটা কয়েক বছর আগের কথা বলছেন, এটা আমাদেরকে সবাইকেই কম বেশি করতে হয়েছে, এটা তো পার্ট অফ আওয়ার। আর আবার ওইটা হচ্ছে ওইভাবেও আধুনিকায়ন হিসেবে আপনি ভাবেন, ধরেন আগে কি হতো, আগে
নর্মালি সব বাসায় একটাই টিভি থাকতো, খুব নর্মালি। এখন ধরেন কিন্তু অনেক বাসাতেই টিভির সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে। দেখুন এই কারণেই মানে জীবনে কিছু সিদ্ধান্ত নিতে হয়। যেমন প্রথমেই এসএসসিটা পাশ করার পর জীবনে মানে যে চাহিদাটা ছিল, চাহিদা নাম্বার এসএসসি পাশ করার পর না, পরীক্ষা দেওয়ার পর আমার একটা পার্সোনাল টিভি লাগে। না পার্সোনাল টিভি না, পার্সোনাল টিভি তো ইটস এক্সপেন্সিভ থিং। টেলিভিশন তো মানে চাইলেই তো আর টেলিভিশন কেনা উচিত হবেও না, দুটো টেলিভিশন দিয়ে কী করবো? ফার্স্ট থিং ফার্স্ট, এটা টিভি কার্ড কিনতে হবে, ঠিক আছে? পিসির সাথে। টিভি কার্ড পিসির সাথে কানেক্ট করে দাও, খেলা। ওই যে যে স্বাধীনতা, তার আগ পর্যন্ত যদি এরকম ক্ল্যাশ খাইছে, পড়তে বসতে হবে, খেলা দেখতে পারতেছি না, রেডিওতে খেলার কমেন্ট্রি শুনছি। সো জীবন যুদ্ধে সবসময় যদি আপনার খেলা দেখতে আপনি চান, এটাই আপনার জীবনের মানে টার্গেট হয়, তাহলে ইউ উইল ফাইন্ড আ ওয়ে। শেষ। ডান ভাইয়া, ডান। Thank you. অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.